আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটা দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করে। এই যে প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করে, প্রবাসীরা বিদেশে আছে, তারা দেশের জন্য অবদান আছে, তাদের সর্বোচ্চ অবদান, কিন্তু এই প্রবাসীরাই অনেক সময় অনেক জায়গায় অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়ে, অসঙ্গতিতে পড়ে এবং প্রবাসীদের অধিকারের বিষয়ে কেউ তেমন কিছু করে না। তাই আমি প্রবাসীদেরকে উজ্জীবিত করার জন্য বা প্রবাসীদের নিয়ে কাজ করতেছি, প্রবাসীদেরকে বোঝানোর জন্য আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। তার মধ্যে এই হচ্ছে একটা প্রোগ্রাম, এটা হচ্ছে প্রবাসীদের কথা। আমার এই প্রোগ্রামটার নাম হচ্ছে প্রবাসীদের প্রত্যাশা বা প্রবাসীদের কথা। সেই প্রবাসীদের কথা বা প্রবাসীদের প্রত্যাশায় আজকে উপস্থিত আছেন একজন প্রবাসী। আমি সরাসরি তার কাছে পৌঁছে যাই, তার নাম এবং জানি এবং তিনি কোন দেশে আছেন, কি অবস্থা আছেন এই বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাই, আপনি তো একজন প্রবাসী, কোন দেশে আছেন, আপনার দেশের বাড়ি কোথায়, কেমন আছেন, একটু বিস্তারিত বলেন। আমি মালয়েশিয়া একজন সাধারণ প্রবাসী। আমি শেখ হাসানুজ্জামান মাসুম। আমার হোম সিটি কুষ্টিয়া। দীর্ঘদিন মালয়েশিয়াতে আছি। আচ্ছা, একটা সুখবর আছে বাংলাদেশের জন্য, যেটা হয়ে গেল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছে এই বাংলাদেশের প্রবাসীরা। এটা একটা অত্যন্ত সুখের খবর। এতে আপনি একজন প্রবাসী হিসেবে আপনার তো অবদান আছে, তো এতে আপনার অনুভূতিটা কি? নিঃসন্দেহে নিজেকে প্রাউড ফিল করি যে অক্লান্ত পরিশ্রম করে শুধু আমি না, সারা পৃথিবীতে যারা রেমিটেন্স যোদ্ধা, পরিবার পরিজন রেখে হাড় ভাঙা পরিশ্রম করে দেশের জন্য কাজ করছে, অর্থনীতির জন্য কাজ করছে, সেই অর্থনীতি বাংলাদেশের চাবিকাঠি হিসাবে যে দেশের উন্নয়নে কাজ করছে, এটাকে নিজের সঙ্গে আমরা প্রাউড ফিল করি একজন প্রবাসী হিসাবে। আচ্ছা, এই যে প্রবাসীরা দেশের জন্য এত বড় অবদান রাখলো, অর্থাৎ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে কিংবা সেই এর পূর্ববর্তী যত সরকারই ছিল, প্রত্যেকের জন্যই এই যে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায়, এটা তাদের জন্য একটা আশীর্বাদ, তারা দেশটাকে চালাতে পারে বা উন্নয়ন করতে পারে। কিন্তু আপনার কাছে সবচেয়ে অবহেলিত মনে হয় কাদের? দেশের ভিতরে কাদেরকে সবচেয়ে বেশি অবহেলিত মনে হয় আপনার? নিঃসন্দেহে আমি বলবো আমার মতন প্রবাসীরাই, শুধু আমি না, সারা পৃথিবীতে যে সকল প্রবাসী আছে তারাই অবহেলিত। শুধু সেমিনারে, বছরে এক দুইটা প্রোগ্রামে আমাদেরকে বলা হয় যে আমরা রেমিটেন্স যোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু দিন শেষে দেখা যায় আমরাই সবচেয়ে অবহেলিত। আচ্ছা, এই যে অবহেলিত আপনি মনে বললেন, এতে তো আপনার মনে হয়তো অবশ্যই কষ্ট আছে বা কোনো বিষয় আপনি জানেন যে প্রবাসীরা কেন অবহেলিত, কি কি কারণে অবহেলিত আপনার কাছে, কি কি কারণ মনে হয়, কি যে প্রবাসীরা প্রবাসে কি কি সমস্যার সম্মুখীন হয়? যেহেতু আমি মাঝে মাঝে মানুষের সাথে একটু অ্যাক্টিভ, তো আমি দেখি যে সবচাইতে বড় সমস্যা প্রবাসীরা 1 মাস কাজ করার পরে যখন স্যালারিটা পায়, ওই স্যালারির টাকাটা শুধু হাতে হয়তো খাবারের টাকাটা রেখে তার পরিবার পরিজনের জন্য এবং দেশের জন্য পাঠিয়ে দেয়। খালি হাতে তারা বসে থাকে। এই অবস্থায় যখন অসুস্থ হয়, ছোট্ট ছোট্ট অসুস্থ হয়, তখন তাদের ট্রিটমেন্টের যে সমস্যা হয়, এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। এই ছোট্ট ছোট্ট সমস্যা যদি মনে করে এম্বাসি যে তদারকি করবে একটা হসপিটালের মাধ্যমে, যে একটা হসপিটাল, নির্দিষ্ট হসপিটাল থাকবে কুয়ালালামপুরে, সেই হসপিটালে এই প্রবাসীরা যে ওখানে ট্রিটমেন্ট করবে, এটা নিঃসন্দেহে প্রবাসীরা ভালোভাবে দেখবে আমি মনে করি। এটা শুধু কুয়ালালামপুরে না, কেউ যদি জহুর বারুতে থাকে বা অন্যান্য প্রদেশে থাকে, সেখানেও সরকার ইচ্ছে করলে পারে। কারণ এতে আপনার মনে হয় কি পরিমাণ মানুষ প্রতি বছর আহত হয় বা অসুস্থ হয়, আপনার কাছে কিরকম মনে হয়? বছরে এই ধরনের কেস 50 থেকে 100টা কেস হয়। তো 50 থেকে 100টা কেস একটা এম্বাসি যদি সদিচ্ছা থাকে, তো এই ধরনের 50 থেকে 100টা কেস এম্বাসি হ্যান্ডেল করার মতন অ্যাবিলিটি রাখে। ইনকেস যদি এম্বাসি হ্যান্ডেল করার অ্যাবিলিটি না রাখে, এম্বাসি যদি মনে করে যে মালয়েশিয়া যে সকল প্রবাসী
বড় বড় বিজনেসম্যান আছে, তাদের সাথে একটা কমিউনিটি করে এই ধরনের প্রবলেম যদি সলভ করতে চাই, নিঃসন্দেহে 50টা বিজনেসম্যান এই কমিউনিটিতে অ্যাড হবে এম্বাসির সাথে, আমি মনে করি। আচ্ছা, অত্যন্ত সুন্দর একটা আইডিয়া দিয়েছেন। আমি আশা করব আমার সরকারের যদি কেউ এই সাক্ষাৎকারটা দেখেন অবশ্যই এটাকে আপনারা ভালো দৃষ্টিতে এবং এটাকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে আপনারা সচেতন হবেন, সচেষ্ট হবেন। আরেকটা ব্যাপার দেখেন, মালয়েশিয়াতে যারা প্রবাসী বছরে একবার বা দুইবার তার পরিবার পরিজনের কাছে ঘুরতে যায়, পরিবারের সাথে দেখা করতে যায়, কিন্তু দেখা যায় অসাধু কিছু বিজনেসম্যান যে টিকিট নিয়ে সাধারণ প্রবাসীদের সাথে যে ছলচাতুরি, যে টিকিট মালয়েশিয়া আপ এন্ড ডাউন 30 থেকে 32 হাজার টাকা আপ এন্ড ডাউন টিকিট, নর্মাল টিকিট এগুলো পাওয়া যায়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে সিন্ডিকেট আরো বেশি মনে হচ্ছে ঘাড়ের উপর চেপে বসেছে। 32 হাজার টাকার টিকিট ইতিমধ্যে দেখা যাচ্ছে 70,000 75,000, যেটা প্রবাসীদের টিকিট কেটে এই মালয়েশিয়াতে ব্যাক করার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, যা আমরা প্রতিনিয়ত প্র্যাকটিক্যালি দেখছি। মানুষের যে দুর্বিষহ হাহাকার কষ্টের যে জায়গাটা, আমরা চায়ের দোকানে কোন রেস্টুরেন্টে আমরা যখন বসি তখন বুঝতে পারি। যার কারণে আমি মনে করি এই টিকিটের ব্যাপারে নিঃসন্দেহে সরকার, কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, এই টাকাটা যদি রাষ্ট্রের কোষাগারে যেত, আমরা প্রবাসীদের কোনো কথা ছিল না যে টাকাটা রাষ্ট্রের কোষাগারে যাচ্ছে, ওকে ফাইন, কিন্তু দেখা যাচ্ছে এই টাকাটা কারোর পার্সোনাল পকেটে যাচ্ছে। তাই অবিলম্বে যারা ইন্টেরিয়াল গভর্নমেন্টে আছে তাদের অবিলম্বে দৃষ্টি আকর্ষণ করব, এই সিন্ডিকেট কারা এবং তাদের ক্ষমতা কত, সেই ক্ষমতাটাকে এই সিন্ডিকেটে আমি চাই যে ভেঙে সাধারণ প্রবাসীদের কাতারে এই ইন্টেরিয়াল গভর্নমেন্ট আসুক। আচ্ছা, আপনার কাছে আর কোনো প্রবলেম আছে প্রবাসীদের যেগুলো আপনার কাছে অসঙ্গতি মনে হয় বা প্রবাসীদের ভোগায়, এরকম কিছু আছে? সবচেয়ে মেজর বড় যে প্রবলেমটা, সাধারণ প্রবাসীরা যখন অসুস্থ অবস্থায় মারা যায় তখন এই মানুষটার কোনো গার্জেন থাকে না। আমরা মতন সাধারণ প্রবাসীরা কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, কে কার কখন খোঁজ নেয়। তো যখন অসুস্থ অবস্থায় মারা যায় সবাই কাজে কিন্তু ব্যস্ত, একটা মানুষের প্রতি একটা মানুষের কিন্তু ভালোবাসা আছে, শ্রদ্ধাবোধ আছে, কেয়ারিং এর ব্যবস্থাও আছে, কিন্তু দিন শেষে কিন্তু কাজ করতে হয়, কেউ কারোর খোঁজ নিতে পারে না। এই যে একটা ব্যাপার, এটা যদি এম্বাসি নিজস্ব তদারকিটা একটু করে সরকারি ভাবে তাহলে অনেক ভালো হয়। আর সবচেয়ে বড় কথা, এম্বাসি নিজস্ব কিছুতে করবে না, গভর্নমেন্ট, আর গভর্নমেন্টের টাকা মানে তো প্রবাসীর টাকা। বছরে 20 থেকে 50 জন মারা যায়, এই লাশগুলা যদি পরিবারের কাছে যদি আমরা ফেরত দিতে পারি, অন্তত গভর্নমেন্টের একটা ভালো মেসেজ যে প্রবাসীদের জন্য গভর্নমেন্ট স্যাটিসফাইড এবং প্রবাসীদের পাশে আছে এবং কাজ করছে। শুধু মুখে বললে হবে না, কাজ করে এবং সবকিছু দেখিয়ে মানুষকে বোঝাতে হবে আসলে প্রবাসী বাংলাদেশের অর্থনীতির বড় যোদ্ধা। হ্যাঁ, আপনি একটা খুব সুন্দর কথা বলছেন যে আসলে সরকারের বলতে তো সরকারের নিজস্ব কিছুই নাই। সরকার এই টাকাটা কই পায়? সরকার তো প্রবাসীরা যখন ইনকাম করে সরকারের খাতে পাঠায়, যখন ব্যাংকের মাধ্যমে সরকারের কাছে পাঠায় তখন এই টাকাটা সরকারের হয়ে যায়। তো এই টাকাটা তো সরকারের বলতে কি আসলে তো প্রবাসীর টাকাই। তো এটা দিয়ে যদি প্রবাসীদেরকে এই সুরক্ষা দেওয়া হয় বা প্রবাসীদের এই লাশটা যদি সম্পূর্ণ সরকারের খরচে পাঠায়, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি। খুব সুন্দর কথা বলছেন। এটা সরকারের অবশ্যই চিন্তা করে দেখা উচিত। আপনি একজন প্রবাসী হিসেবে দেশটাকে কিরকম দেখতে চান? একজন প্রবাসী, আমার দেশ আমার মা, যেখানে কোনো হানাহানি থাকবে না, স্বাধীন বাংলাদেশে সবার স্বাধীন মতামত থাকবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে তার ব্যবসা বাণিজ্য সবকিছু তার মন মতন করবে, যেখানে এরকম একটা বাংলাদেশ, এই ইন্টেরিয়াল গভর্নমেন্ট ইতিমধ্যেই কাজ করছে আমাদের বাংলাদেশের জন্য। একজন ব্যক্তি বাংলাদেশের সম্মান বাড়িয়ে দিয়েছে, সেই ব্যক্তি আমাদের দেশের প্রধান উপদেষ্টা। তার মাধ্যমে বাংলাদেশ ভালো একটা প্ল্যাটফর্মে এগিয়ে যাবে এবং তার নির্দেশনায় সারা পৃথিবীতে
বাংলাদেশে একটা শান্তির বার্তা পৌঁছায় দেবে, সেটা শুধু এককভাবে সেই মানুষটা করা কিন্তু সম্ভব না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে যারা ভালোবাসি তাদেরকে দায়িত্বের সাথে ডক্টর ইউনূস সাহেবের হাতে হাত রেখে বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। তার এই 6 মাসে যে তার কর্মকাণ্ড বা তিনি যা কিছু করেছেন, এটাকে আপনি কি কোন দৃষ্টিতে দেখেন? সফলতার দৃষ্টি না ব্যর্থতার দৃষ্টি? আপনার দৃষ্টির কি? আসলে বাংলাদেশ, এখানে ঋতু পরিবর্তন হয়, সে দেশে পলিটিক্স করা অনেক কঠিন। এই 6 মাসে বাংলাদেশে যে ধরনের অ্যাক্টিভিটিস ইন্টারিয়াল গভর্নমেন্ট দেখিয়েছে, নিঃসন্দেহে ভালো। একটা মানুষ কখনোই পারফেক্ট হয় না, কোনো মানুষই কখনোই পারফেক্ট হয় না, কারো না কারোর কোনো চাহিদা আছেই। ইতিমধ্যে দেখছেন কিছু ছোটখাটো সহিংসতা হচ্ছে। আমাদের ইন্টারিয়াল গভর্নমেন্টের যে প্রধান আছেন, উনি যেভাবে কাজ করছেন, নিঃসন্দেহে আমাদের আগামী প্রজন্মের জন্য, হয়তো আমরা এখন মনে করছি যে আসলে কেমন যাচ্ছে দেশটা, নিঃসন্দেহে ইনস্ট্যান্ট কোনো কিছুর ভালো কিছু পাওয়া যায় না। ডক্টর ইউনূস সাহেব যেটা করছে আগামী প্রজন্মের জন্য, বাংলাদেশের স্ট্রং একটা দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটা স্ট্রং অর্থনীতির দেশ হিসাবে পরিচিতি লাভ করবে, এই প্রত্যাশা। সে ভালো কাজ করছে, আর ভালো কাজের ভিতরে একটু ছোটখাটো প্রবলেম হবেই, আর প্রবলেম কিছু খোঁজার লোক আছে ইতিমধ্যে। কারা? এটা বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট যারা দেশকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করেছে, তারা প্রতিনিয়ত এই গভর্নমেন্টের দোষ খুঁজবেই। আর এই দোষকে আমাদেরকে সামনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এই দেশটা প্রিপেয়ার করতে হবে। দেশটা আমার, সাধারণ মানুষের। কোনো ফ্যামিলির কাছে এই দেশটা জিম্মি থাকতে পারে না, জিম্মি থাকবেও না। ওদের ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা থাকবে, তাদের নিজস্ব মতামত থাকবে। সে গরিব, কৃষক, ভ্যান চালক, দিনমজুর, যে টাইপের মানুষই হোক, সবাই আমরা সমান বাংলাদেশের নাগরিক। তাই বাংলাদেশের আমাদেরকে দায়িত্বের সাথে কাজ করতে হবে। আচ্ছা, অত্যন্ত সুন্দর কথা বলছেন, অত্যন্ত গুছিয়ে খুব সুন্দর কথা বলছেন। আপনার দেশ নিয়ে অবশ্য প্রবাসীরা অত্যন্ত ভাবে বলেই দেশটা এখনো টিকে আছে, বা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠিয়ে দেশটাকে টিকিয়ে রেখেছে। তো এখন আপনি একজন প্রবাসী হিসেবে দেশে তো সামনে নির্বাচন চাচ্ছে, কোন কোন দল চাচ্ছে, কোন কোন দল চাচ্ছে না, বা বিভিন্ন ধরনের। আপনি একজন প্রবাসী হিসেবে আপনি কি মনে করেন কবে নির্বাচন দেওয়াটা ঠিক হওয়া উচিত? নির্বাচন একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া। সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে যখন একটা সরকার পরিচালিত হয়, তখন তাদের সিদ্ধান্ত নিতে সহজ হয়। জনগণের ম্যান্ডেট নিয়ে আমি যখন সরকার পরিচালনা করব, তখন আমার যে কোনো ডিসিশন আমি নিচ্ছি এবং নেব। কেন নেব? কারণ সাধারণ মানুষ আমাকে ম্যান্ডেট দিয়েছে। তাই সাধারণ পাবলিকের ম্যান্ডেট নিয়ে একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে এটা ডিসিশন নিতে অনেক সহজ হয়। আর সাধারণ মানুষের কথা একটা পলিটিক্যাল গভর্নমেন্টই তুলে ধরে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে অনুরোধ করব যে যত দ্রুত একটা ইলেকশনের মাধ্যমে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে দেশ দিয়ে, কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে যখন দেশ পরিচালনা হয়, তখন যে কোনো ডিসিশন নিতে ভালো কিছু ডিসিশন আসতে পারে পলিটিক্যাল গভর্নমেন্টের কাছ থেকে। তাই আমি তাদের কাছে অনুরোধ করব, ডিসেম্বরের আগেই ইলেকশন দিয়ে একটা পলিটিক্যাল সরকারের হাতে দেশ পরিচালনার ভার দায়িত্ব দিবেন। এই প্রত্যাশা আমি একজন সাধারণ প্রবাসী হিসাবে। যে আপনি কি প্রবাসীদের কিছু বলতে চান, প্রবাসীদের কোনো বার্তা দিতে চান? আমার একটা মেসেজ সাধারণ প্রবাসী হিসাবে, শুধু মালয়েশিয়া না, সারা পৃথিবীর যে প্রান্তেই অর্থনীতির জন্য যারা কাজ করছেন, প্রবাসীদের কাছে আমার একটাই মেসেজ, আসুন আমরা ঐক্যবদ্ধ একটা প্রবাসী চাই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে ঐক্যবদ্ধ একটা প্রবাসী, আমরা সবাই এক প্ল্যাটফর্মে
একটা অধিকার message দিই। আদায়ের জন্য। অধিকার আদায়, এক প্ল্যাটফর্ম থেকে অধিকার আদায় চাই আমরা। আর সবচেয়ে বড় কথা, পৃথিবীর শুধু মালয়েশিয়া না, যে যেখান থেকে দেশের অর্থনীতির জন্য কাজ করছেন, ওই দেশের আইন, রুলস অফ রেগুলেশন মেনে আপনারা চলবেন এবং যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই ভিডিও দেখার জন্য। প্রবাসী জিন্দাবাদ। আপনাদের কাছে আমার একটা মেসেজ, আজকের এই ভিডিও সকল প্রবাসীর কাছে আমার এই বার্তা পৌঁছাই দিবেন, যাতে সবার কানে এই মেসেজটা যায় যে আমরা প্রবাসী সবাই এক, কোনো বিবাদ নেই। একটা প্ল্যাটফর্মে আমাদের যে দাবি, ন্যায্য দাবি বুঝে নিতে চাই। পৃথিবীর যে প্রান্ত থেকে প্রবাসীরা রেমিটেন্সের জন্য কাজ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমিও এখানে শেষ করছি আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া অসংখ্য রাহমাতুল্লাহ। ধন্যবাদ।